Okay, so today we'll be starting a new chapter named Mains Electricity. And as we do always, we read the learning objective first. We're going to read it. So, learning objectives. কি বলতেছে? Understand how the use of insulation, double insulation, earthing, fuse, and circuit breakers protects the device or user in a range of domestic appliances. So এখানে আমরা অনেকগুলো টার্মে আমাদের কাছে নতুন করে আসছে বিকজ এই টার্মগুলো আমরা আমাদের ফিজিক্সে ইতিপূর্বে ক্লাসে আমরা কখনো ইন্ট্রোডিউস করি নাই this is the first time we are introducing with electricity. So the first thing we should be knowing is this sort of apparatus যেগুলো আমাদেরকে বা আমাদের ডিভাইসকে প্রোটেক্ট করে from different electrical hazards or harms. কি কি? To be specific, insulation, double insulation, earthing, fuses, and circuit breakers. So এই টোটাল পাঁচটা কম্পোনেন্ট নিয়ে আমরা মেইনলি দেখবো যে কিভাবে these components protects our device and protects us from safety hazards or different electrical hazards, not safety. Understand why a current in a resistor results in the electrical transfer of energy and an increase in temperature, and how this can be used in a variety of domestic context. অর্থাৎ ইলেকট্রিসিটি কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে বা কোনো একটা রেজিস্টরের মধ্যে দিয়ে যদি ট্রাভেল করে, এটা কি করে? এটা এনার্জি ট্রান্সফার করে one form to the another. লাইক আমরা যদি চিন্তা করি ইলেকট্রিক্যাল হিটার, তার কাজটা কি? সে ইলেকট্রিক্যাল এনার্জিকে থার্মাল এনার্জিতে কনভার্ট করবে। সো পয়েন্টটা হচ্ছে কেন এই ঘটনাটা ঘটতেছে এবং এই ঘটনাটার সাথে সাথে আমরা এটাকে ইউজ করে কিভাবে আমাদের প্র্যাকটিক্যাল বা ডোমেস্টিক কনটেক্সটে কিভাবে এটাকে আমরা ইউজ করি। যেমন আমরা পানি হিট করার ক্ষেত্রে হিটার ইউজ করি, গিজার ইউজ করি। কাজ কি? পানিটাকে টেম্পারেচারটাকে বাড়ায় দাও। সো এটা একটা অ্যাডভান্টেজ। সো এরকম ভাবে ডিফারেন্ট আমরা অ্যাসপেক্ট গুলো দেখবো যেখানে আমরা এই ফেনোমেনা অফ ইলেকট্রিসিটি, যেটা রেজিস্টরের মধ্যে দিয়ে গেলে টেম্পারেচার জেনারেট করে, এইটাকে আমরা এক্সপ্লোর করি। Thirdly, know and use the relationship between power, current, and voltage, which is power equals to voltage into current. এই ইকুয়েশনটা আমরা দেখবো। এই ইকুয়েশন থেকে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো সলভ করা শিখবো, ডেরাইভ করা শিখবো, ইউনিট গুলো দেখবো। Fourthly, know the difference between mains electricity being alternating current and direct current being supplied by a cell or battery. অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট যে মেইন সাপ্লাই থেকে আসে এবং ডিরেক্ট কারেন্ট যে ব্যাটারি থেকে আসে, এটা আমরা তাদের মধ্যে ডিফারেন্স মেক করা শিখবো। আর লাস্টলি যেটা আমরা শিখবো এই চ্যাপ্টার থেকে, ইউজ দ্য রিলেশনশিপ বিটুইন এনার্জি ট্রান্সফার, কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড টাইম, which is energy transfer E equals to I into V into T, or E equals to VIT, or E equals to PT. কারণ P equals to VI, দেখো আগের থার্ড স্পেসিফিকেশন আমরা দেখে এসেছি P equals to VI. So VI এর এগেইনস্টে বা IP এর এগেইনস্টে যদি আমরা এখানে P বসাই, then energy transfer becomes P into T. ওকে, একই জিনিস। সো এটাকে মিলানোর কিছু নেই বা তোমার প্রবলেম ফেস করার কিছু নেই। এনিওয়ে, চলে যাচ্ছি আমরা ফার্স্ট স্পেসিফিকেশন পয়েন্টে, কিভাবে ইনসুলেশন, ডাবল ইনসুলেশন, আর্থিং, ফিউজ, সার্কিট ব্রেকার এগুলো আমাদেরকে প্রোটেক্ট করে বা আমাদের ডিভাইস দেখে। সবার আগে আমরা যেটা করব, আমরা একটু চিন্তা করব যে ইলেকট্রিসিটি এই অ্যাসপেক্টটা আমাদেরকে আমাদের রিয়েল লাইফে কি ঝামেলা করে। একটা হ্যাজার্ডের কথা বলো যেটা তোমরা ফেস করছো in your life, you have experienced it. No shock, nothing. Shock? Yes. Normal the shock পেয়েছে কি হবে? ওয়াশিং মেশিন। তুমি ল্যাপটপ, ডেস্কটপ ইউজ করতে কখনোই শক পাবে চার্জার কখনোই না, ঠিক আছে? ওকে, কোনো প্লাগ ইন করতে গিয়ে কোনো স্পার্ক, ফায়ারিং এরকম কোনো ঘটনা শুরু হয় যে একটা বিল্ডিং এ বা একটা গার্মেন্টসে আগুন ধরে গিয়েছে, ওটা ইনভেস্টিগেশনে কি বেরিয়ে আসছে? যেখানে ইলেকট্রিক্যাল ফল্ট হয়েছে, এই ইলেকট্রিক্যাল ফল্ট থেকে স্পার্ক জেনারেট হয়ে এই আগুনটা ছড়াই গেছে। এটা তো আমরা শুনছি সবাই, তাই না?
আচ্ছা, তাহলে কিছু এক্সাম্পলস আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এক্সপেরিয়েন্স করছিলাম। ও একটা বলবো, আমি আমার লাইফে এরকম বেশ কয়েকবার শকটা খেয়েছি ছোটবেলায়, প্রায় লিটারালি একদম কারেন্টের লিটল যে শেক, যে লিটল যে ঝাঁকি ভাইব্রেশন, এটা ফিল করছি। ধরেছি একটা বিশাল ঝাঁকি খেয়েছি, ছেড়ে দিয়ে দৌড় দিচ্ছি। ঠিক আছে বাবা, এটা হাত দেওয়া যাবে না, তাই। তো এরকম অনেক কিছু আমরা দেখি। আবার আমরা দেখি কিছু ডিভাইস গুলো যেগুলো ইউজ করতে গিয়ে স্পার্কের শব্দটা আমরা শুনি। লেটস আমরা সুইচ দেওয়া অবস্থায় প্লাগ ইন করতে গেলে কিন্তু স্পার্কের মতো শব্দ ফটফট, স্পার্ক, ভিজিবল স্পার্ক, রাইট? এরকম হয় যে আমাদের যে সকেটটা বা যে প্লাগটা আমরা ইউজ করতেছি, এটা মেল্ট হয়ে গেছে, বার্ন হয়ে গেছে, পুড়ে গেছে, গরম হয়ে গেছে, right? এরকম তো আমরা অহরহ দেখেছি, বা এরকম আমরা অনেক শুনি, তাই আমাদের সাথে। তাহলে এগুলো কি আমাদের জন্য ক্ষতিকর, নাকি এগুলো আমাদের জন্য ক্ষতিকর না? সবার আগে আমরা এটা ডিফাইন করি। তো লেটস সে আমরা যে ওয়্যারটা ইউজ করতেছি, জাস্ট ইমাজিন, এই যে আমি আমার ল্যাপটপের যে কেবলটা আছে, এই কেবলটাকে যদি নিই, নিয়ে যদি চিন্তা করি যে কেবলটার উপরে প্লাস্টিকের লেয়ারটা নাই, শুধু ওয়্যারটা আছে, শুধু কেবলটা, শুধু কপার ওয়্যারটা, এই ওয়্যারটাকে টাচ করলে আমি কি হবো? শর্ট হবো। তো আমি এখান থেকে আমার বডিটা রেজিস্টিভিটি ফিল করবো, রাইট, ধরিস না, ওইখানে কিন্তু যাইস না, রাইট? এভাবে এই ওয়্যারটা থেকে চিন্তা করে এসির যে ওয়্যারটা, which drawing very much high power, right, with compared to the laptop wire, ওই ওয়্যারটা যদি এরকম রাবারের লেয়ারটা না থাকতো, জাস্ট ওয়্যার, কপার ওয়্যার, তাহলে কি হতো? কেউ টাচ করলে অনেক অনেক ব্যাডলি শেকড হতো, ব্যাডলি শকড হতো, রাইট? বাট এটা কি হচ্ছে? হচ্ছে না কেন? বিকজ যে কপার ওয়্যারটা এখানে ইউজ করা হয়েছে, তার উপরে একটা লেয়ার দেওয়া হয়েছে, কিসের? রাবারের। কেন? ওয়াই রাবার, ওয়াই নট স্টিলের লেয়ার? Correct, because steel delay, steel it's become conductor. So conductor হলে কি হতো? লাইভ হতো। তার মানে যেহেতু কপারটা থেকে স্টিল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতো, সো আমি আপার লেয়ারে যে স্টিলটাকে টাচ করলে কি পেতাম? শক পেতাম, অ্যাজ ইফ আই এম টাচিং দি কপার ওয়্যারের সাথে। এই জন্য আমরা এটার চারদিকে একটা লেয়ার দিয়েছি রাবার। রাবার কেন? Because rubber is a good insulator. What is an insulator? An insulator is something that does not conduct electricity, correct? So insulator হচ্ছে ওই ধরনের ম্যাটেরিয়াল গুলো যেগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। এক্সাম্পল, একটা রাবার, প্লাস্টিক আর উড আর ক্লোথস আর রাবার আর গ্লাস আর কার্পেট, ক্লোথস পার্ট অফ এনিওয়ে। সো এই ড্রাই উড হতে হবে, বাই দ্য ওয়ে। এই সবগুলোই আমাদের এক্সাম্পল অফ গুড ইনসুলেটর। তো যেখানে আমাদের ইনসুলেশন প্রয়োজন হয়, আমরা কিন্তু এই টাইপ অফ জিনিসগুলো কি করি? ইউজ করি, রাইট? সো যেমন আমরা আমাদের সবগুলো কেবল দেখতেছি covered with a layer of rubber or plastic, right? তো রাবার দেওয়ার পিছনে রিজনটাই হচ্ছে ইট ইজ অ্যান ইনসুলেশন। সো এগুলো হচ্ছে প্রথম পার্টটা, আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ইউজ অফ ইনসুলেশন প্রোটেক্ট আস। সো আমরা দেখলাম ইনসুলেশন কিভাবে আমাদেরকে প্রোটেক্ট করবে, ঠিক আছে? এবার আমরা চলে যাব ডাবল ইনসুলেশন। ডাবল ইনসুলেশন বলতে কি বোঝায়? ডাবল ইনসুলেশন বলতে বোঝাচ্ছে it's not about two layers of insulation. Remember, the word double doesn't mean here that using two layers of insulation. It's not. Rather, the double insulation is actually mean that if there is a metal casing, যে মেটাল কেসিংটা আমার আউটার লেয়ারে এক্সপোজড, যেমন আমরা আমাদের সিপিইউ ইউজ করি, আমাদের যে ল্যাপটপের যে সিপিইউটা, ডেস্কটপের যে সিপিইউটা আছে, পিসির যে সিপিইউটা, এটা তো বাইরের লেয়ারটা কিসের? মেটাল কেসিং এর। এই মেটাল কেসিংটা যখন আমরা টাচ করি, এরকম হয় যে আমরা মাঝে মাঝে শক পাই, পেতে পারি। সো যদি এরকম শক পায়, তাহলে এই শক পাওয়ার রিজনিংটা কি? রিজনিংটা হচ্ছে আউটার কেসিং ইজ মেটাল। হাউ অ্যাবাউট আউটার কেসিংটা যদি মেটাল না হয়ে রাবারের মতো বা প্লাস্টিকের মতো, লাইক আই এম ইউজিং দি ল্যাপটপ, ডিড আই গেট আ শক ফ্রম ইট? নো, আই ডোন্ট। Why? Because the outer layer is plastic. যদি এটা মেটাল পার্টটা এখানে এক্সপোজ থাকতো,
তখন আমি কিন্তু এটা ইউজ করতে নিলে ঠিকই শক পেয়ে যাবো। সো এটা আমি পাচ্ছি না বিকজ এখানে একটা প্লাস্টিকের আউটার লেয়ার আছে, কাভার আছে। তো এই আউটার লেয়ারটা আমাকে প্রোটেক্ট করে কোত্থেকে, ফ্রম গেটিং শক। তাহলে আউটার লেয়ারটা যদি মেটাল হতো তাহলেই কি আমি শক পেতাম? পেতাম। বাট ওই আউটার লেয়ারটা যদি কোনো কারণে ইন্টারনাল যে সার্কিট আছে তার সাথে লাইভে কানেক্টেড হইতো, তখন এটা লাইভ হয়ে যেত। এবার আমি এটাকে টাচ করলে তখন আমি শক পেতাম। তার মানে আমার যে ডিভাইস গুলো রয়েছে উইথ মেটাল কেসিং আউটসাইড, এই মেটাল কেসিংটা যদি কোনো কারণে লাইভ হয়, লাইভ হওয়া বলতে আমরা কি বুঝি? জীবন্ত হয়ে ওঠে। জীবন্ত মানে কি? যেটাতে টাচ করলে আমার বডি রেসপন্স দেয়। অ্যাকচুয়ালি ও লাইভ না, ওটাকে টাচ করলে আমরা লাইভ হয়েছি। সো এটাকে বলে লাইভ। সো লাইভ ওয়্যারের সাথে, অর্থাৎ যেটা ইলেকট্রিসিটি মেইনলি ক্যারি করে, এই লাইভ ওয়্যারের সাথে যদি কোনো কারণে মেটাল কেসিং গুলো কানেক্টেড হয়ে যায়, কিরকম ভাবে কানেক্টেড হতে পারে একটা এক্সাম্পল দিতে পারো? একটা ওয়্যার, ভিতরে কেবল গুলো এক্সপোজড, এই ওয়্যারটা কোনো কারণে মেটাল পার্টের সাথে লেগে গেছে, কোনো কারণে লেগে গেলে, যেহেতু এই এক্সপোজড ওয়্যারটা কারেন্ট ক্যারি করতেছে, মেটাল ইজ হোয়াট কন্ডাক্টর। তার মানে কি ইলেকট্রিসিটি থেকে সে কি করবে? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করা শুরু করবে ওয়্যার থেকে। মেটাল কেসিংটা কন্ডাক্ট করা শুরু করলে মেটাল কেসিং পুরোটা কি হয়ে যাবে? লাইভ হয়ে যাবে। সো ইউ টাচ ইট, ইউ বিকাম লাইভ টু, ইউ স্টার্ট ডান্সিং ডিপেন্ডিং অন দি অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি। তো যদি এটার অ্যামাউন্টটা অল্প হয়, ইউ জাস্ট রিমুভ ইউর হ্যান্ড, রাইট? যদি অ্যামাউন্টটা বেশি হয়, ইউ স্টার্ট শেকিং ইউর হোল বডি। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের মেটাল কেসিং এর পার্ট। নাও মেটাল কেসিংটা থেকে যদি আমরা প্রোটেকশন চাই, কি করতে হয়? মেটাল কেসিং এর উপরে একটা ইনসুলেটিং লেয়ার দেওয়া। এই যে মেটাল কেসিং এর উপরের যে ইনসুলেটিং লেয়ারটা, এটা কি বলে? ডাবল ইনসুলেশন। Why then it is called double insulation? Because I already had one insulation in the wire. এই যে ওয়্যারটা এখানে আসছে, পাওয়ার সাপ্লাইটা নিয়ে আসছে, ওই ওয়্যারটা তো ইনসুলেটেড, এবং ভিতরের সবকিছু তো মোটামুটি ইনসুলেশন ছিলই। মেটাল কেসিং পর্যন্ত রিচ করার কথা ছিল না, মেটাল কেসিং টাচ করলে শক পাওয়ার কথা ছিল না। বাট আমি শক পেয়েছি বিকজ অফ ইন্টারনাল ফলস। এই ইন্টারনাল ফলস এর জন্য আমার আউটার লেয়ারে আরেকটা অ্যানাদার লেয়ার অফ ইনসুলেশন অ্যাড করতে হচ্ছে। এই জন্য আমরা এটাকে বলছি ডাবল ইনসুলেশন। ক্লিয়ার? আচ্ছা, so this is what double insulation is, and that's how it protects the user from getting shocked. Clear, Tasneem? Tashfiya, clear? Yes, sir. বলেন। চিপিং থাকে, কারেক্ট। গুড পয়েন্ট, গুড অবজারভেশন, গুড অবজারভেশন। এটার একটা রিজন আছে, এটা আমরা এবার বলবো। আর্থিং। আর্থিং কি জিনিস? দেখবেন আপনাদের বাসায় যে, গ্রামে যদি হয় স্পেসিফিকলি, এটা বোঝাটা সহজ। গ্রামে যে রুমটাতে বা যেখানে মিটারটা বসানো থাকে, ইলেকট্রিসিটি মিটার যেটা থেকে বিল দেওয়া হয়, ওই মিটারের নিচে দেখবে একটা একটা ওয়্যার দেখা যাচ্ছে। এই ওয়্যারটার নিচে একটা রড মাটির নিচে পোতা থাকে, একটা লম্বা রড মাটির মধ্যে দেওয়া থাকে। এটাকে বলে আর্থিং। এই ওয়্যারটা বা এই রডটা অ্যাকচুয়ালি আর্থের সাথে কমিউনিকেশন বিল্ড করে। তাহলে এই আর্থিংটা কেন আমার ইম্পর্টেন্ট? আর্থিংটা ইম্পর্টেন্ট বিকজ ইটস আ টু ওয়ে সিকিউরিটি। কিরকম? দেখবা যে এই ল্যাপটপের ক্ষেত্রেও কি আছে, তোমার থ্রি পিন আছে, বা যেখানেই মেটাল কেসিং আছে, এটার লেয়ারে কিছুটা মেটাল টাচ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য থ্রি পিন দেওয়া আছে বাইরে। সো পিসি, সিপিইউ, এটাতে সাধারণত তোমার ওরা আর্টওয়্যার দেয় না, দেওয়া উচিত বা তারা দেয় না। যদি দিয়ে থাকে, ও যদি প্রপারলি এটা ওয়্যার ইউজ করা হয়, এই মেটাল কেসিং টাচ করার ফলেও, দো ইট ইজ লাইভ, ইট উইল নট গিভ ইউ শক। কিরকম? কেন? একটা লাইভ মেটাল কেসিং টাচ করতেছে, আমি শক পাচ্ছি না, কাহিনীটা কি? ঘটনা কি ঘটতেছে? ইয়েস, কারেক্ট। কেন গ্রাউন্ডে যাচ্ছে? রেজিস্ট্যান্স ইজ লেস দেন। ঠিক আছে, গুড গুড, ভালো বলছো, গুড ট্রাই। ভাষা ভাষা ভালোই মনে আছে। আচ্ছা, এনিওয়ে,
ও অ্যাকচুয়ালি যেটা বলছে অলমোস্ট পারফেক্ট। একটু জাস্ট অ্যাড করে যে আমরা যখন মেটাল কেসিং টাচ করেছিলাম ফার্স্ট পার্টটাতে, যেখানে ডাবল ইনসুলেশন ছিল না, তখন আমরা শক পেয়েছিলাম। কেন? বিকজ দ্য মেটাল কেসিং ওয়াজ লাইভ। লাইভ মানে কি? ইট ইজ রেডি টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি, লাইক একটা ওয়্যার। সুইচ দেই নাই, ফ্যানটা কি ঘুরে? ঘোরে না। যখন সুইচ দেই এবার ফ্যান ঘোরা শুরু করে। ওয়াই? বিকজ it was ready to conduct the electricity, but the fan wire didn't had the electricity yet unless I give the switch, right? So take the metal wire that the electricity is ready to conduct. Once you touch it, it conduct from the metal casing to your body. That's why you get the shock. Clear? But if the is a earthware, the scenario is different. কিরকম? ধরো আহ লেটস সে আমি কোন একটা এই টেবিলটার উপর এই টেবিলটার উপরে আমি 1 লিটার পানি ফেলে দিই। 1 লিটার পানি ফেলে দিলে একটা হচ্ছে টেবিলটার মাঝখান বরাবর একটা গর্ত আছে, এই পানিটা নিচের দিকে চুয়ায়া চুয়ায় যেতে পারবে। আরেকটা হচ্ছে এই আহ গর্তের উপরে আরেকটা গর্ত আছে, যেদিক দিয়ে যাওয়ার সময় পানি পড়বে, রাইট? সো কোনটা দিয়ে পানি বেশি পড়বে? যেটা একদম নিচের যে বটমে যে তোমার যে হোল আছে, ওইটা দিয়ে কিন্তু পানিটা সবচেয়ে বেশি পড়বে। আর এই বটমের উপরে যে আরেকটা মাইনর প্যাচ রয়েছে, এটা দিয়ে কিন্তু তেমন পানি এদিক দিয়ে ড্রেন আউট হবে না। Why is that? Because the for the bottom one, it's easy for water to flow there. So water chooses the easy path to go, right? Take them name. Exactly likewise, electron is stored over the metal casing. Is waiting. They are waiting to flow. They're waiting to go to ground, right? Or go somewhere. Once you touch it, you get a shock if there is no metal casing, if there is no double insulation. But if there is double insulation, you don't get shock, not because electron is not there, it's because they cannot reach your hand because of the layer of insulation. Secondly, if there is no double insulation, but there is an earth connection, you touch the metal casing, still you don't get a shock. Why? ইলেকট্রন তো কিন্তু ওয়েট করছিল, আমি টাচ করা মাত্রই তো আমাকে শক দেওয়ার কথা ছিল। বাট they don't. Why? Because they have two paths to contact. One through your body, and number two through the wire to the ground. আমার বডি দিয়েও সে গ্রাউন্ডে যেতে চাবে, এই ওয়্যারটা দিয়েও সে গ্রাউন্ডে যেতে চাবে। কোন ওয়্যার? আর্ট। তাহলে কোন ওয়্যারটা দিয়ে ইলেকট্রন গুলো মুভ করবে, that is depending on which path has less resistance. So earth wire, it has very much less resistance than our body. আমাদের বডির একটা ভালো রেজিস্ট্যান্স আছে, এই জন্য আর্থ ওয়্যার দিয়েই ইলেকট্রন গুলো মুভ করবে, নট থ্রু আওয়ার বডি। সো though the metal casing is live, though I am a conductor, but if I touch the metal casing, I don't get shock. Why? Because that is earth wire. তাহলে তিনটা আমরা সেফটি ফিচার্স বা তিনটা টাইপ অফ সেফটি ফিচার্স নিয়ে আমরা সোফার কথা বললাম। একটা হচ্ছে ইনসুলেশন, একটা ডাবল ইনসুলেশন, and lastly আর্থ। এবার যে দুটো জিনিস আসতেছে সামনে, which is fuse and circuit breakers. Fuse is the next one, so let's start the fuse one. তোমরা তো ফিউজ দেখছো, আমি একটু ওদেরকে ফিউজ দেখাই। তুমি ফিউজ দেখছো? দেখছো কেমন দেখো? হ্যাঁ, ফিউজ। আরে ফিউজ ফিউজ বলতে কি বোঝায়? এখানে তো বিএনপি আওয়ামী লীগ আর তোমার ব্রিটেন আমেরিকার বাংলাদেশের সাধারণ জনগণকে করতেছে, তাই না? তাই তো হচ্ছে। আচ্ছা আমি একটু তোমাদেরকে ফিউজ দেখ, আমার ল্যাপটপের যে কেবলটা আছে এখান থেকে দেখেন। ক্যামেরাটা অন করে দিই, হ্যাঁ, ওরা যেহেতু দেখবে এছাড়া আসতে পারে অনেক টাকা। আচ্ছা, সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, দ্যাটস অ্যাকচুয়ালি আ ফিউজ। এই যে এর গায়ে আবার রেটিং আছে, এটা লেখা আছে কি 5A। 5A মানে কি?
5 amps, right? So 5 amperes হচ্ছে the rating. What does that mean? পরে যাচ্ছে। তার আগে একটু দেখে নিই এইটাকে আমরা বলতেছি কি ফিউজ। এই যে ক্যাপসুলের মতো দেখতে, ক্যাপসুল ভেবে আবার খেয়ে ফেলা যাবে না। ঠিক আছে, এই ক্যাপসুলটা কোথায় লাগাইতে হয়? এই ক্যাপসুলটা একটা স্পেসিফিক জায়গায় আছে, তাই? এই যে একটা ক্যাপ, এই ক্যাপটা সহ এই ক্যাপসুলটাকে কোথায় বসাইতে হয়? যে 3 পিন যেখানে আছে এই, রাইট? একটু বসাই দিই। বাই দ্য ওয়ে, ইউ ক্যান ট্রাই দিস আর, ঠিক আছে, সেটাকে না আনপ্লাগ করে এটা খোলা যায়। সো ইউ ক্যান ট্রাই। আই এম নট সেইং ডোন্ট ট্রাই দিস। আচ্ছা, সো আমরা দেখলাম যে এটার ভিতরে অ্যাকচুয়ালি সিকিউরড অবস্থায় ছিল। তার মানে যেখানেই ল্যাপটপ, ডেস্কটপ বা এনিথিং হুইচ ইজ ইউ নো কস্টলি থিং লাইক ইভেন আ কেবল, এই কেবলটার সাথে কিন্তু এই ফিউজটা ইনবিল্ট ছিল। ওয়াই? বিকজ এক্সট্রা অ্যামাউন্ট অফ কারেন্ট যদি এটার মধ্যে দিয়ে পাস করে, দেন এই ফিউজটা এটাকে প্রোটেক্ট করবে, নট অনলি দি ডিভাইস বাট অলসো দি কেবল। এন্ড থার্ডলি, এখানে কি আছে? এখানে একটা এক্সট্রা পিন দেখা যায়। এই পিনটা কি? আর্ট। এটাই হচ্ছে আর্ট। সো এই আর্ট ওয়্যারটার সাথে মাল্টিপ্লাগের থ্রুতে সাপ্লাই, তো সাপ্লাই থেকে সরাসরি গ্রাউন্ডের একটা কানেকশন আছে। তো যদি মেটাল কেসিং এখানে থেকেও থাকে, আমি যদি তাকে টাচ করেও থাকি, দেন এই মেটাল কেসিংটা যদি কোনো কারণে লাইভ হয়ে থাকে, সে কি করবে? এই এক্সট্রা ইলেকট্রিসিটিকে এই আর্ট ওয়্যারের থ্রুতে নিয়ে গিয়ে গ্রাউন্ডে সেট করে দিবে। Thus the user is going to be protected. Anyway, যেটা আমরা ডিসকাস করে ফেলছি। Now our point is how fuse works and how it protects us from electrical hazards. Okay, so let's start. We plug in again. Log in on it. Therefore, we need to switch off করে তারপর লাইন switch on. Once you try to plug in, একটা সময় আমি দেখি যাচ্ছে এবং যাচ্ছে না, একটা গ্যাপ। এই টাইমটাতে অ্যাকচুয়ালি স্পার্কটা জেনারেট, রাইট? So to avoid this spark or any kind of electrical hazard, I did this. So fuse actually কি করে? আমরা যে ফিউজটা দেখলাম, এই ফিউজটার দুটো সাইডে কি ছিল? মেটাল ক্যাপ। মাঝখানে কি ছিল? ট্রান্সপারেন্ট গ্লাস। এইটার ভিতরে কি ছিল? একটা থিন ওয়্যার। থিন ওয়্যার। এই ওয়্যারটার থিকনেসটা কত অ্যাম্পস পর্যন্ত ক্যারি করতে পারে এটার উপর ভ্যারি করতে পারে। Some could be very thin, like 1 amps fuse. Some could be a little thick, let's say 10 amps fuse or 15 amps fuse, right? But the thickness of 1 amps and thickness of 15 amps are not the same. They are different. So what fuse does actually? Fuse কখন কাজ করে এবং কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমাদের এখনকার কনসেপ্ট। ফিউজ কিভাবে কাজ করে বা কি কাজ করে? ফিউজের কাজ হচ্ছে যখন দেখবে যে এক্সট্রা অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি আসছে, সে নিজেকে ড্যামেজ করে আমাকে প্রোটেক্ট করবে। যেমন ধরো আমি তোমার ওই যে জায়ান্টসদের নিয়ে একটা মুভি দেখতেছি, জায়ান্টসদের। সো এই মুভিটাতে এরকম ছিল যে জায়ান্টসরা হচ্ছে তোমার অ্যাটাক করছে। জায়ান্টসের অ্যাটাক থেকে বাঁচার জন্য এই প্রাসাদ যেটা আছে, এই প্রাসাদের চারিদিকে একটা তোমার ক্যানেল আছে, অনেক চওড়া ক্যানেল। এই ক্যানেলটা পার হওয়ার জন্য কি আছে? একটা ব্রিজ আছে। তো ওরা পার হয়ে ব্রিজটাকে কি করে দিচ্ছে? আগুন ধরে দিচ্ছে, বার্ন করে দিচ্ছে। ক্যানেলের মধ্যে তোমার চারকোল ছড়াই দিচ্ছে, দিয়ে এখানে আগুন ধরে দিচ্ছে। তার মানে কি? পুরো ক্যানেলের চারিদিকে আগুন জ্বলতেছে এবং ওরা ওই পাশ থেকে এদিকে করতে পারতেছে না, আসতে পারছে। তার মানে কি? যদি ব্রিজটা থাকতো তাহলে তাদের জন্য আসাটা সহজ হতো, যদিও পরে তারা এটাতে আসছে। এনিওয়ে, ব্রিজটা থাকলে তাদের জন্য কি হতো? সহজ হতো, বিকজ ব্রিজ দিয়েই তো কমিউনিকেশনটা হয়। যখন লেটস সে পদ্মা সেতু ছিল না, তখন তো গাড়িগুলো আকাশ দিয়ে যেতে পারে না, কোন দিক দিয়ে গেছে? জাহাজের উপর দিয়ে গেছে। জাহাজগুলো তখন তাদেরকে ক্যারি করছে। বাট যদি আমরা নদীর উপর দিয়ে বাইক চালাই যেতে চাই, ডেফিনেটলি উই নিড ব্রিজ। ইফ ব্রিজ এক্সিস্ট, উই গো। ইফ ব্রিজ ডাজন্ট এক্সিস্ট, উই কান্ট গো, রাইট? সো ব্রিজ ইজ সামথিং লাইক দ্যাট থিন ওয়্যার থ্রু দি মেটাল। এখানে বলতেছে যে if there is extra amount of electricity, try to pass through that wire and the device. আবার এখান থেকে কোন একটা কারণে আমার সাপ্লাই এক্সট্রা অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি চলে আসে। কতটুকু? লেটস আমার ল্যাপটপের প্রয়োজন হচ্ছে 5 অ্যাম্প। কতটুকু চলে আসছে? 10 অ্যাম্পস। লাগবে কত? 5 অ্যাম্পস। তাহলে এই যে 10 অ্যাম্পস আমার ল্যাপটপ পর্যন্ত চলে আসছে,
এই এক্সট্রা কারেন্টটা আমার ল্যাপটপ এবং কেবলের উপর একটা ইম্প্যাক্ট ফেলবে। কি করবে? এটাকে বার্ন করবে বা মেল্ট করবে। আবার এর আগের যে কেবলটা ছিল, এই কেবলটা আমি কিনছিলাম লাইক, এই কেবলটা যে প্রোভাইড করছিল এই ল্যাপটপ কেনার সময়, এই কেবলটা অ্যাকচুয়ালি অরিজিনাল কেবল ছিল। তারপরে সে যখন কিনছে, কেনার সময় যেটা হয়েছে তোমার আহ, যে কেবল রেটিং থাকা উচিত ছিল ফিউজের, এই ফিউজটা রংলি রেটেড ইউজ করা হয়েছে। রং রেটেড ইউজ করার জন্য আমি যখন করোনার সময় আমার ঢাকার বাসায় নতুন, আমি তখন আমার ওয়াইফকে নিয়ে বাসায় উঠছি, 2-3 মাস হলো এখানে এসে ক্লাস নিচ্ছি। আগে বাড়ি থেকে নিতাম, বিয়ের পরে 2-3 মাস বাড়ি থেকে ক্লাস নিয়েছি, তারপর ঢাকায় এসে অনলাইনে ক্লাস নিচ্ছি। তো আমি ঢাকায় বসে বসে ক্লাস নিচ্ছি, আমার ওয়াইফ মনে হয় কোথায় গেছে কি জানি করতে, আমি দেখতেছি চার্জারের দিক দিয়ে স্মোক বেরোচ্ছে। আমি একদম তাড়াতাড়ি মেইন সুইচ অফ অফ করে কোনো রকমে প্লাগটা আনপ্লাগ করলাম। সবগুলো ক্লাস নিতে পারি নাই, 4টা-5টা ক্লাস নিতাম ওই সময়। আহ, 2টা মেবি নিছি, আর চার্জ দিয়ে যতক্ষণ দেখা গেছে। এরপরে আবার কেবল কিনতে হয়েছে। কেবল কেনার সময় আমি তখন ম্যাচ করছি যে আমার যে চার্জার আছে, চার্জারের আউটপুট অনুযায়ী এটা কত ভোল্টেজ, যে পাওয়ার এটা, এটা অনুযায়ী কতটুকু কারেন্ট লাগে। তো এই কারেন্ট অনুযায়ী আমার কত অ্যাম্পস কারেন্ট থাকা উচিত, কত অ্যাম্পস এর ফিউজ থাকা উচিত, ওই রেটিং ম্যাচ করে আমি কিন্তু আমি পরে চার্জার কিনছি। এনিওয়ে, সো তাহলে ফিউজ অ্যাকচুয়ালি যদি ঠিক রেটে ইউজ করা হতো, তাহলে কিন্তু এই মেল্টিংটা বা স্মোকটা, লিটলি স্মোক, এটা কিন্তু হতো না। তাহলে স্মোকটা এখানে আসছে কেন? বিকজ এখানে ডেফিনেটলি এক্সট্রা কারেন্ট আসছে। এক্সট্রা কারেন্ট ফিউজটাকে অ্যালাউ করলো কেন? বিকজ যেই রেটের ফিউজ এখানে ইউজ করা দরকার ছিল, অথবা যেই রেটের কেবল ইউজ করা দরকার ছিল, এই দুইটার একটা এটার কেবলের রেটিংটা কম ছিল, এই জন্য ফিউজ রেটিং ঠিক থাকার পরও সেম অ্যামাউন্ট অফ কারেন্ট যেটা আমার ল্যাপটপের দরকার, এটা আসার পরও কেবলটা এটা ক্যারি করতে পারে না। কেবল আত্মহত্যা করছে, ধোয়া খেয়ে আত্মহত্যা করছে ইলেকট্রিসিটি। আর যদি এটা না বলি যে না কেবল ঠিক ছিল, তাহলে ফিউজ রেটিংটা বেশি ছিল। এটার জন্য 5 অ্যাম্পস কারেন্ট যদি থাকে, দেন ম্যাক্সিমাম, লেটস সে এটার নিড হচ্ছে 4 অ্যাম্পস, দ্যাটস দেন ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ফিউজ ইজ কারেন্ট ইজ 5 অ্যাম্পস। এর চেয়ে বেশি আসলে আমার ল্যাপটপ আমার কেবল নিতে পারবে। 5 অ্যাম্পস ফিউজ না থেকে ফিউজ দিয়ে রাখছে লেটস সে 9 অ্যাম্পস, তাহলে 7, 8, 9 অ্যাম্পস কারেন্ট যদি আসে, ফিউজ মেল্ট হবে না, দেয়ারবাই আমার কেবলটা মেল্ট হওয়া শুরু করে দিচ্ছে। নাও দ্য পয়েন্ট ইজ, কেন এটা মেল্ট হয়, কিভাবে এটা মেল্ট হয়, এবং মেল্ট হলে কিভাবে আমার পারপাসটা সার্ভ হয়। সো লেটস স্টার্ট উইথ দ্য ফিউজ। ফিউজের আউটার শেলে যে ক্যাপটা থাকে, এটা অ্যাকচুয়ালি তোমার মাঝখানের ওয়্যারের থ্রুতে ইলেকট্রিসিটির কমিউনিকেশনটাকে অ্যালাউ করে। সো যখন অ্যাডিশনাল কারেন্ট, যেটা আমার রিকোয়ার্ড কারেন্টের চেয়ে বেশি, আমার রিকোয়ার্ড কারেন্ট ল্যাপটপের জন্য এক্সাম্পল দিলাম 4 অ্যাম্পস, আমার ফিউজ কতটুকু অ্যালাউ করবে, ম্যাক্সিমাম 5 অ্যাম্পস। 5 অ্যাম্পস এর একটা রেটিং এর ফিউজ এর মধ্য দিয়ে যদি 4 অ্যাম্পস, 3 অ্যাম্পস, 1 অ্যাম্পস কারেন্ট যায়, ইট ডাজন্ট বদার, বিকজ ইট ইজ অ্যাজ পার দি রিকোয়ারমেন্ট। একটা ব্রিজের উপর দিয়ে যদি একটা মোটরসাইকেল যায়, একটা বাস যায়, 10টা বাস যায়, ইট ডাজন্ট বদার। বাট এই ব্রিজটার উপর দিয়ে যদি 10টা মালবাহী ট্রেন একসাথে যাওয়ার ক্যাপাসিটি না এতগুলো, লেটস আমি ট্রেনের নিচে চাকা লাগাই দিয়া ছেড়ে দিলাম, যেটা রাস্তায় চলতে পারে। তো ব্রিজের উপর দিয়ে যদি এরকম ট্রেন যাওয়া শুরু করে 5-6টা একসাথে, ব্রিজটা ডেফিনেটলি কি করবে, কলাপস করবে, বিকজ ইট ইজ বিয়ন্ড ইটস ক্যাপাসিটি, রাইট? এটি হচ্ছে কি মূল ফাংশনটা, যে ইফ let's say 7 amps or 8 amps or 10 amps current is try to reach my laptop through that fuse, তো ফিউজের মধ্য দিয়ে যখন কারেন্টটা এন্টার করবে, আমরা একটা ফেনোমেনন জানি যে ইলেকট্রিসিটি ফ্লো করলে এখানে হিট জেনারেট বাই প্রোডাক্ট, right? Whatever device you use, either is laptop or your cell phone or your desktop or your fan or electricity or AC or even fridge, very interesting, ফ্রিজের ভিতরের পার্টটা ঠান্ডা, বাট ফ্রিজের যে আউটার লেয়ারটা আছে, যেখানে পাওয়ার সাপ্লাই আছে, দেখবা পাশে হাত দিলে গরম। সো ওয়াই ইজ দ্যাট? বিকজ ইট ইজ ইউজিং ইলেকট্রিসিটি, আর ইলেকট্রিসিটি ইউজ করলে বাই প্রোডাক্ট হিসেবে কি জেনারেট হয়? হিট। সো যেহেতু বাই প্রোডাক্ট হিসেবে সব সময় হিট জেনারেট হয়, কেন জেনারেট হয় এটার ডিসকাশনটা আমরা করব আজকেই। সো যদি এক্সট্রা হিট জেনারেট হয়, টেম্পারেচার এক্সট্রা বেড়ে যাবে, এবং বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে যে ভিতরে থিন ওয়্যারটা যেটা রয়েছে ফিউজের, এটা আর নিতে পারবে না, সে কি করবে? মেল্ট করবে।
Now fuse এর ভিতরে যে thin wire that was the only communication between the steel caps at its ends. So once the inner part melts, it breaks the communication between one part of the live wire to the next part of the live wire. Thereby, the communication cuts off, and thus it protects my cable and the device from overheating. So the objective of using fuse is to protect cable and device from overheating. Clear? Again, I repeat, the purpose of using fuse, sole purpose of using fuse is to protect our cable and the device from overheating. Correct. এবার আমরা চেক করব লাস্ট পার্টটা, যে তাহলে হিটটা কেন জেনারেট হয়। সো আমরা কি জানি, ইলেকট্রিসিটি ইজ সামথিং দ্যাটস ফ্লো অফ চার্জ। তোমরা কেমিস্ট্রি পড়ো, ফিজিক্সের আগে কোথাও না কোথাও পড়তে ইলেকট্রন ফ্লো করে, এতটুকু অ্যাটলিস্ট সবাই জানে। সো যদি ইলেকট্রন ফ্লো করে এবং এটার আউটকাম হিসেবে আমরা ইলেকট্রিসিটি পাই, ইলেকট্রনটা কোন দিক দিয়ে ফ্লো? একটা কেবলের ভিতর দিয়ে। এই কেবলের ভিতরে স্ট্রাকচার আছে না, লেটস আমি কপার ইউজ করতেছি, কপারের স্ট্রাকচারের মধ্য দিয়ে যদি আমি ইলেকট্রন গুলোকে মুভ করাই, তাহলে সে কপারের যে এক্সিস্টিং স্ট্রাকচার আছে তার সাথে কমিউনিকেশন করতে হবে না, তাকে তার সাথে তার ইন্টারাকশন হবে না। এই ইন্টারাকশনটা অ্যাকচুয়ালি কি হয়, ল্যাটিস ইলেকট্রনের সাথে আমার যে চার্জ ক্যারিয়ার বা ফ্রি ইলেকট্রন গুলো, এদের কি হয়, কলিশন। সো ল্যাটিস ইলেকট্রনের সাথে যখন আমার চার্জ ক্যারিয়ার ফ্রিকশন হয়, as a byproduct, heat generated because they excite them. It's pretty easy to understand. Like আমি একটা রাস্তার মধ্যে দিয়ে অনেক লোকজন, এর মধ্যে হঠাৎ একটা কি করলাম, একটা লেটস সে একটা বাইক নিয়ে অনেক জোরে টান দেওয়া শুরু করে, তখন মানুষজন নিজেদেরকে সেভ করার জন্য কি করবে, ডানে বামে দৌড় দিবে, স্বাভাবিক। বা একটা হাইওয়েতে যাচ্ছি, আমি কি করলাম, আমরা একটা বিশাল বড় একটা লরি নিই, লরির মাথায় আমি একটা কামান নিয়ে গুলি করতে যাচ্ছি, লোকজন কি করবে, রাস্তা ক্লিয়ার করে ছুট দিবে, স্বাভাবিক। Something like this, not like this exactly, something funny like that. ইলেকট্রন গুলো যখন মুভ করে, সে it is forced to communicate with the lattice electron of the wire structure, কপার হলে কপার বা অন্যান্য লেটস সে অনেকে তোমার আয়রন দিয়ে মিক্সড তোমার ওয়্যার বানানোর চেষ্টা করে, যেটা less expensive but it is less efficient because এটা হিট লসটা বেশি হয়। সো যখন কপারটা ইউজ করা হয়, কপারের ক্ষেত্রে ইন্টারাকশনটা কম, এই জন্য এটা ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার করতে পারে, ওয়্যারটা কম বড় কপারের ক্ষেত্রে। সো কপারের যে ল্যাটিস স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচার ইলেকট্রনের সাথে আবার যে ইলেকট্রন গুলো মুভ করতেছে বা চার্জ ক্যারিয়ার মুভ করতেছে, তাদের যে ফ্রিকশনটা হয়, এই ফ্রিকশনের জন্যই মেইনলি কি জেনারেট হয়, হিটটা জেনারেট হয় অ্যাজ বাই প্রোডাক্ট। সো এই হিটটা যদি বেশি হয়, এটাকে আমরা বলি ওভারহিট। এই ওভারহিটটা যদি কন্টিনিউ করে বা সাস্টেইন করে, দেন দ্যাট ইজ মেল্টিং। মেল্টিংটা যদি সাস্টেইন করে, দ্যাট ইজ স্মোক। স্মোকটা সাস্টেইন করলে দ্যাট ইজ এট সাম পয়েন্ট স্পার্ক এন্ড ফায়ার। And if beside that fire there is something to ignite the continuation of the firing of something, then it goes on and it fires up the whole building, it burn the whole building, right? এবং মেজরিটি অফ দ্য কেস এটাই, যে আমাদের যে ফায়ার পার্ট গুলো রয়েছে এর আশেপাশে, যেমন এই যে ধরো এখানে একটা ফটো দেখা যাচ্ছে, কোনো কারণে যদি ওই এসির ওয়্যারটা কোনো কারণে যদি স্পার্ক দ্বারা এখানে জেনারেট হয়, ওইখান থেকে এখানে আসার সম্ভাবনা আছে, যেটাতে এটা হতে পারে। বাট ইট ইজ কনসিডারিং দ্যাট ওই ফিউজ রেটিংটা প্রপার নাই, বা এসি যেটা ইউজ করা হচ্ছে ওখানে যে কেবলটা ঠিক নাই, বা এখানে হার্ডওয়্যারটাকে ঠিকভাবে রাখা হয়। এগুলো যদি ঠিক থাকে, then it is safe to use. And considering beside that there is also circuit breaker at the different places. এই রুমের একটা সার্কিট ব্রেকার আছে, এই পুরো বাসার একটা সার্কিট, এই ফ্লোরের একটা সার্কিট ব্রেকার আছে, এবং পুরো বাসার একটা সার্কিট ব্রেকার আছে। সো এই সার্কিট ব্রেকার গুলো যদি প্রপারলি কাজ করে, দেন ইট ইজ স্টিল সেফ টু ইউজ। এই জন্য আপনার সেফলি পর্দাগুলো ইউজ করতে হবে। আদারওয়াইজ আমি হয়তো বলতাম অফিসের তার এই যেখানে যেখানে এসি আছে তার আশেপাশ থেকে পর্দাগুলো খোলার সময় ইট ইজ ফ্লেমেবল। সো যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা, রাইট? সো এটা আমরা বলি না, বিকজ ইট ইজ নট স্পেসিফিক।
সো thereby আমরা একটু যদি সামারি করি ফর ফিউজ, তাহলে ফিউজের ক্ষেত্রে কি করছে, ফিউজ ইজ সামথিং যে নিজে নিজের লাইফকে ডেডিকেট করছে টু প্রোটেক্ট দি কেবল, রাইট? তাই না? যদি ফিউজ নিজের লাইফকে ডেডিকেট না করতো, সে যদি চিন্তা করতো যে আমার লাইফ নিজে বাঁচতে পারবেন, আমার পরবর্তী জেনারেশন আমাকে মনে রাখবে, তাহলে কি হতো, কেবলটা ওভারহিট হয়ে যেত, কেবলটা মেল্ট যেত। কেবল যদি চিন্তা করে যে না আমিও নিজেকে সেফ রাখবো, আমি একটু হাই রেটিং ওয়্যার ইউজ করবো, তাহলে ইভেন্চুয়ালি ড্যামেজটা কোথায় হতো, আমার ডিভাইস। অর্থাৎ 2 টাকার একটা ফিউজ, এটা নিজেকে যদি সেভ না করে 80 টাকার কেবলকে যদি নষ্ট করতো, তাহলে 2000 টাকার চার্জার নষ্ট হইতো এবং 1 লাখ টাকার ল্যাপটপ। সো এই জন্য আমরা কি করি, 2 টাকার উপরে চালাই যে ফিউজটা যাক সমস্যা, বাট ফিউজটাকে ইউজ করতে হবে প্রপার ফিজিক্স জেনে। আদারওয়াইজ ফুল রেটিং এর ফিউজ ইউজ করলে ইদার আমি ল্যাপটপ ইউজই করতে পারবো না। আমি লেটস সে এটার রিকোয়ার্ড অ্যামাউন্ট হচ্ছে 4 অ্যাম্পস, আমি 1 অ্যাম্পস ফিউজ লাগাই দিচ্ছি, তাহলে কি হবে, আমার রিকোয়ার্ড কারেন্ট 4 অ্যাম্পস, 4 অ্যাম্পস আসতে চাইবে, একটু পর পর ফিউজ মেল্ট হয়, আর আমি আর এই চার্জার ইউজই করতে হবে। আর আমি যদি এখানে 10 অ্যাম্পস লাগাই দিই, দেন কোনো কারণে যদি এক্সট্রা কারেন্ট চলে আসে আমার ডিভাইসে, আমার ডিভাইসটা চার্জার এবং আমার ফিউজটা ঠিকই থাকবে, আমার ডিভাইসটা নষ্ট হবে। ডাক্তার কি বলবে, মাদারবোর্ড গেছে ইন্নার ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাকে আর ইউজ করা যাবে না, ইউ বাই, রাইট? এই জন্য আমরা কি করতে হয় যে যেখানে দো ইটস ভেরি স্মল থিং, বাট এটা তো আমার জানতে হবে যে আমি এটা অ্যাকচুয়ালি কোন রেটিং ইউজ করি, বিকজ এটাও ফিউজ ওইটাও ফিউজ। আর সাধারণ মানুষ যে এটা নলেজ জানে না, সে কি করবে, আরে দূর ফিউজ তো ফিউজ, চাল তো চালিয়ে মোটা চাল আর চিকন চাল খাইতে কম সাধারণ খাইলেই হয় একটা, তাই? যার টাকা বেশি সে মোটা চাল খাবে বা চিকন চাল খাবে, যার টাকা কম সে একটু মোটা চাল খাবে, কম দামি চাল খাবে। আমার টাকা বেশি আছে, আমি বেশি রেটের ফিউজ কিনবো, জাস্ট ইমাজিন দ্যাট। টাকা বেশি, ঠিক আছে, let's consider the fuse of 9 amps is more expensive than 1 amps. Let's consider, so it's not that different, but let's consider the 9 amps fuse টা বা 10 amps fuse টা একটু বেশি expensive। সে যদি চিন্তা করে বাজারে গিয়ে ভাই ফিউজ আছে, কোনগুলা, এই যে এই ফিউজ গুলো 2 টাকা পিস, এটা 10 টাকা, আচ্ছা ঠিক আছে 10 টাকার টাইম। কারণ কি আমরা কি মনে করি, যেটা টাকা বেশি এটার কোয়ালিটি বেটার, হ্যাঁ কোয়ালিটি এটার বেটার, ঠিক আছে, বাট এই কোয়ালিটি আমার জন্য নেসেসারি কিনা এটা তো আমাকে দেখতে হবে। So, আমি যদি কোয়ালিটি বেটার চিন্তা করে ওই ফিউজটাকে যদি আমার বাসায় এসে লাগাই দিই, দেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না the laptop might die, right, forever. So এই জন্য আমরা রাইট ফিউজ রেটিংটা চুজ করা শিখব। ইভেন আমাদের বাসায় যে ল্যাপটপের চার্জার আছে, ল্যাপটপের চার্জারটা খুলে দেখবা ফিউজের রেটিংটা কত লাগছে। যদি দেখো যে এটা লেখা আছে 5 অ্যাম্পস, 5 অ্যাম্পস এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা চেক করবা। কিরকম, এই যে আমি আমার চার্জারটাকে সামনের দিকে চলে আসুন দুজনে, দেখো এখানে একটা রেটিং দেখা যাচ্ছে চার্জার, কি লেখা আছে, 65 ওয়াটস 20 ভোল্টস। 65 ওয়াটস 20 ভোল্টস এর অর্থ কি, এটা অর্থ হচ্ছে P equals to 65, V equals to 20. I is P by V. 65 divided by 20 is 3.25. 3.25 amps is the required current. আমি তাহলে কত ফিউজ ইউজ করবো, এর চেয়ে একটু বেশি, বিকজ রিকোয়ার্ড কারেন্টের চেয়ে একটু বেশি ফিউজ ইউজ করতে হবে। বিকজ সামটাইমস রিকোয়ার্ডের চেয়ে একটু বেশি রিকোয়ার্ড, বিকজ আমি কখনো গেমস খেলি, আমি কখনো জাস্ট পিডিএফ এডিট করি, আমি কখনো কিছুই করি না, স্ক্রিনটা জাস্ট অন করে। তো এই সব অ্যাক্টিভিটি তো সেম অ্যামাউন্ট অফ কারেন্ট সে ড্র করে, রাইট? তো কখনো একটু বেশি করে, কখনো একটু কম করে। তো যেখানে সে বেশি করে তার কারেন্টটা একটু বেশি লাগতেও পারে, ওই একটু বেশির জন্য তাকে একটু অ্যাকিউরেসির মধ্যে রাখা হয়, যেন একটু বেশি আসলেও না করে। এই জন্য আমরা ফিউজকে একটু বেশি ইউজ করি। thereby এটাকে মিলায় দেখবা যে তোমাদের যে ফিউজটা ঠিক আছে। আর যদি দেখো যে এখানে 65, এখানে 20 বক্সে আছে, ফিউজের এখানে দিয়ে রাখছে 11 বুঝবা যে it is about to die. Which one? Either the cable first, second the charger, and third the laptop use. Okay, thank you for joining. তোমাদের টাস্ক থাকবে এটা যে তোমরা এই চ্যাপ্টারটার ফার্স্ট 2 পেজ একটু পড়বা, যে পর্যন্ত ফিউজটা আছে, এবং বুক কোশ্চেনে গিয়ে একটু বুক কোশ্চেনে চলে যাই।
কোশ্চেনে গিয়ে এই যে দেখো এখানে কিছু কোশ্চেন্স আছে যেগুলো ইকুয়েশনের সাথে লিঙ্কড, তো চেষ্টা করবা ফার্স্ট যে কোশ্চেনটা আছে এটা কিন্তু সলভ করা, ঠিক আছে? অর লেটস সে সেকেন্ড যে কোশ্চেনটা আছে এটাকে টাচ করার চেষ্টা করো, হ্যাঁ? সো try to solve the question 2. Thank you for joining. Assalamu alaikum.